কি ব্যাপার, বাড়িতে বসে কেন? চলুন একটু ঘুরে আসি। হাতে ছুটি নেই? চিন্তা কি, রোববারটা তো আর কেউ কেড়ে নিতে পারবে না। কলকাতা শহর বা শহরতলি থেকে বেরিয়ে একদিনে যতটা সম্ভব অক্সিজেন শুষে নিয়ে হপ্তাভরের রসদ জুগিয়ে নেওয়ার প্ল্যান আছে আমাদের এই ছোট্ট ভিডিওতে। ঐতিহ্য, ইতিহাস আর প্রাকৃতিক বিস্ময়, এই সব কিছুই আলতোভাবে ছুঁয়ে দেখব আমরা। হাতে তো সময় খুবই কম, সন্ধ্যে নামার আগে ফিরতে হবে তো। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রভাত। 2026-এর জানুয়ারি মাসের এক কুয়াশামাখা সকালে আমরা তিনজন বেরিয়ে পড়েছি, আমি, শাওন আর শাওনের মা। আমাদের আজকের লক্ষ্য হলো কলকাতার খুব কাছের 3-4টে দর্শনীয় স্থান একবেলার মধ্যে ঘুরে আবার রাতের মধ্যে বাড়ি ফেরার। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আজ আমরা ডানকুনি হয়ে স্টেট হাইওয়ে ধরে আরামবাগ পেরিয়ে পৌঁছবো আমাদের প্রথম গন্তব্যে। এখন আমরা দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার কতুলপুরের শ্রীধর টেম্পলের সামনে। এই জায়গার দূরত্ব কলকাতা থেকে আনুমানিক 100 কিলোমিটার। কতুলপুরের শিরোমণিপুরের জমিদার ভদ্র পরিবারের বসতবাড়ি সংলগ্ন মন্দির চত্বর বাংলার ঐতিহ্যবাহী টেরাকোটা মন্দির শৈলীর অন্যতম নিদর্শন। ভদ্র পরিবারের তৈরি দুর্গামণ্ডপ, নহবতখানা, গিরি গোবর্ধন মন্দির, পঞ্চরত্ন, শ্রীধর জিউয়ের মন্দির কালের নিয়মে জীর্ণ হলেও এখনও বহন করে চলেছে ইতিহাসের সাক্ষ্য। এই হলো ভদ্র পরিবারের কুলদেবতার মন্দির, শ্রীধর জিউয়ের মন্দির। বর্তমানে এই মন্দিরের রেস্টোরেশনের কাজ চলছে, সেই কারণে মূল বিগ্রহ এই মন্দিরে নেই। ম্যাক্সিমাম টেরাকোটা প্লেট কিন্তু এই মন্দিরের গায়েই দেখতে পাওয়া যায়, যদিও রং হওয়ার ফলে এই টেরাকোটা প্লেটগুলো নিজস্বতা হারিয়ে ফেলেছে। এই মন্দির পঞ্চরত্ন স্থাপত্যশৈলীর নিদর্শন বহন করে। ওপরে দেখুন 5টা চূড়া দেখতে পাবেন। 1833 সালে এই মন্দিরের স্থাপনা হয়, আর বিষ্ণু এখানে শালগ্রাম শিলারূপে পূজিত হন। এখানে মন্দিরের ভেতর দিকের দেওয়ালে কিছু এনগ্রেভড আর ইনলে করা ফ্রেস্কো দেখতে পাওয়া যায়। শ্রীধর জিউয়ের মন্দিরের ঠিক উল্টো দিকে এই হলো রাসমঞ্চ। যেহেতু এখনো এর রেস্টোরেশন হয়নি, তাই এর মধ্যে সেই পুরনো ফ্লেভারটা এখনো রয়ে গেছে। এই হলো এনাদের দুর্গা মণ্ডপ। এই ফলকটা দেখুন, এখানে লেখা আছে 1880 সালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দুর্গাপুজোর সময় সপ্তমীর আরতি দেখতে এখানে এসেছিলেন। শ্রীধর জিউয়ের মন্দিরের ঠিক পাশে এই হলো দোলমঞ্চ, আর এই হলো গিরি গোবর্ধন মন্দির। গিরি গোবর্ধন মন্দিরের গায়েও কিন্তু প্রচুর পরিমাণে টেরাকোটার রিলিফ ওয়ার্ক দেখতে পাওয়া যায়, যদিও তার উপর এখন রঙের কোটিং পড়ে গেছে। আর এনাদের বসতবাড়ি কিন্তু মন্দির লাগোয়া। আমার পেছনের দেওয়ালটা খেয়াল করুন, এইদিকে সেই পুরনো যে ফ্লেভারটা সেটা অক্ষত আছে, আর এই দিকের দেওয়ালটা রেস্টোরেশনের ফলে পুরোটাই প্লাস্টারের প্রলেপে ঢেকে গেছে। অ্যাকচুয়ালি এটা ভদ্র পরিবারের পার্সোনাল প্রপার্টি, তো যে পদ্ধতিতে ওনারা রেস্টোরেশন করছেন তাতে মন্দিরের যে টেরাকোটার যে শিল্প সেটা অনেক ক্ষেত্রে নিজস্ব গরিমা হারিয়ে ফেলেছে। এটা যদি সরকারের পক্ষ থেকে হতো তাহলে আশা করি আরও ভালো হতো। আমরা শিল্প ইতিহাসের ছাত্রছাত্রী হিসাবে এখানে আসতে অনেকটা দেরি করে ফেলেছি। আপনারা আর দেরি করবেন না, চলে আসুন, যেটুকু অবশিষ্ট বেঁচে আছে সেটুকু নিজের চোখে দেখে যান। শ্রীধর জিউ মন্দির চত্বর থেকে পশ্চিম দিকে একটু এগিয়েই দেখতে পাবেন ভদ্র পরিবারের অন্য তরফের তৈরি রাসমঞ্চ, শিব মন্দির ও রাধা দামোদর জিউয়ের মন্দির। এই মন্দিরগুলোতে এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এই হলো রাধা দামোদর জিউয়ের মন্দির। এই মন্দিরেও বর্তমানে রেস্টোরেশনের কাজ চলছে, তাই মূল বিগ্রহকে অন্য মন্দিরে স্থানান্তর করা হয়েছে। এই মন্দিরের গায়ে খেয়াল করুন, বেশ কিছু টেরাকোটা প্লেটস আর হাই রিলিফ স্কাল্পচার দেখতে পাওয়া যায়, আর এর আর্কিটেকচার অন্যান্য মন্দিরের থেকে বেশ খানিকটা আলাদা। কতুলপুরের এই ভদ্রপাড়া কিন্তু বেশ বনেদি। পায়ে হেঁটে ঘুরে বেড়াতে বেড়াতে বেশ কিছু ইন্টারেস্টিং পুরনো আর্কিটেকচার আপনাদের চোখে পড়বে। এরপর আমরা লাঞ্চ করতে পৌঁছালাম জয়পুরের বেশ নামকরা বনলতা রিসর্টে। লাঞ্চের জন্য আমরা চলে এসেছি জয়পুরের বনলতা রিসর্টে। এখানে দেখার, করার আর খাওয়ার জন্য প্রচুর কিছু আছে। অন্য কোনো দিন এসে আপনাদের এই পুরো জায়গাটা ঘুরে দেখাবো, কারণ এই এরিয়াটা মস্ত বড়। এই জায়গাটা ঘুরে দেখার জন্য একটা গোটা দিন আপনাদের লাগবে। লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি ভাত, তাওয়া রুটি, পেঁয়াজ পোস্ত, আলু ভাজা, দেশি চিকেনের 3 রকম প্রিপারেশন, কোরমা, কষা, কারি, চাটনি আর স্যালাড। আশা করি খাবারের টেস্ট ভালো হবে, তো শুরু করা যাক। বনলতা রিসর্টে খাবারের স্বাদ আশানুরূপ হলো না, যদিও স্বাদ জিনিসটা নিতান্তই ব্যক্তিগত। তবে জয়পুরের জঙ্গলে শালপিয়ালের শাড়ি এক লহমায় সমস্ত হতাশা দূর করে দিল।
গুগল আমাদের একটা রোমাঞ্চকর লাল মাটির রাস্তা দিয়ে পথ দেখিয়ে নিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এবং অনেক বিভ্রান্ত করার পর ঘুরিয়ে ফিরিয়ে হাজির করলো আমড়াতলার মোড়ে। অগত্যা পথ খুঁজে পাওয়ার জন্য সাহায্য নিতে হলো স্থানীয় মানুষের। অবশেষে খুঁজে পেলাম জয়পুরের বিখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গুপ্ত বিমান ঘাঁটি। জয়পুরের গহীন জঙ্গল অনেকাংশেই এই রানওয়েকে গ্রাস করে ফেলেছে, আর বাকিটা গ্রাস করেছে তথাকথিত সভ্য মানুষেরা। এই যে সাদা সাদা ফুলের মতো বিন্দুগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো আসলে স্টাইরোফোমের থালাবাটি। বনভোজনের সুবাদে এগুলো বনের শোভাবর্ধন করছে। সঙ্গে আছে মদমত্ত পার্টি অ্যানিমেলদের অনর্থক উল্লাস। গাড়ি থেকে নামার হাজার ইচ্ছা থাকলেও ভয়ের চোটে লেজ গুটিয়ে চম্পট দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। 30 কিলোমিটার এগিয়ে এসে পড়লাম পরবর্তী দর্শনীয় স্থানে। এই জায়গা চড়ুইভাতি করার জন্য অধিক জনপ্রিয়। দেখুন কি মজার সব কথা লেখা আছে। এই হলো শিলাবতী বা শিলাই নদী। এখন শীতকাল, তাই জল অত্যন্ত কম আছে। শান্তিনিকেতনের কোপাই আর খোয়াইয়ের সাথে এই জায়গার খুব মিল পেলাম। এই হলো গনগনি, বলা হয় এটাই ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। পাশ দিয়ে শিলাবতী নদী বয়ে গেছে, আর নদীর ক্ষয়কার্যের ফলে মাটির এইরকম অদ্ভুত স্ট্রাকচার তৈরি হয়েছে। আর এটা দেখতে এত ইন্টারেস্টিং যে এইটা দেখতেই প্রচুর লোক এখানে জমা হন। এখন পড়ন্তবেলা দিনের প্রথম অংশে যদি আপনারা আসেন, তাহলে প্রপার সূর্যের আলো যখন এই স্ট্রাকচারগুলোর উপর পড়ে তখন অদ্ভুত সুন্দর দেখতে লাগে। তো এখানে যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন, সকাল সকাল আসবেন। আজকে আপনাদের 3টে জায়গা ঘুরিয়ে দেখালাম। এরকম আরও অনেক নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি। খুব শিগগির খুলবে আবার পিঠে ঝুলির গেরো। আমরা এসে ঝাঁকিয়ে দিয়ে বলবো এবার বেরো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন পিঠে ঝুলি।